সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো আছো। নরসিংদী সরকারি কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে অনার্স শ্রেণী শিক্ষা কার্যক্রমের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। বিবিএ প্রথম বর্ষ অর্থাৎ অনার্স প্রথম বর্ষ সেশন 2019-20 ছাত্রছাত্রীদেরকে যারা বর্তমান প্রথম বর্ষে আছে তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বিভিন্ন ক্লাস আমরা অলরেডি নিয়েছি। তারপরেও অনলাইনে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে কিছু ক্লাস নেওয়ার জন্য। আমরা আবারও তোমাদেরকে বিভিন্ন ক্লাস নিয়ে সামনে হাজির হয়েছি। আশা করি যতটুকু সম্ভব তোমাদেরকে চেষ্টা করবো প্রতিদিন সপ্তাহে প্রতিদিন একটা করে ক্লাস দেওয়ার জন্য। তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অনেকগুলো চ্যাপ্টার তোমাদের ক্লাসে শেষ করে দেওয়া হয়েছে। আমরা কিছু কিছু বিষয় রিপিট করব, আবার কিছু কিছু বিষয় যেগুলো বাকি রয়েছে সেগুলো চেষ্টা করবো যে আগে শেষ করে দেওয়ার জন্য। তো আমি এর আগে যে ক্লাসে তোমাদের নিয়েছিলাম সেখানে বলে দিয়ে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টার আমাদের পড়ানো হয়ে গেছিল, আর যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে গেছিল তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা বাকি ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে ফিনান্সিয়াল প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই চ্যাপ্টারটা আমাদের বাকি রয়ে গেছিল। কোন আমাদের কোন টিচার হয়তো কিছুটা পড়িয়েছেন, তারপর আমি এই চ্যাপ্টারটা নতুন করে শুরু করছি। প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা মানে কি যে প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যক্তি, স্পেশালি বিজনেস অর্গানাইজেশন যে সমস্ত কার্যাবলী করে থাকে তার মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। আর এই মুনাফাটা হচ্ছে কি হচ্ছে না, কিংবা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান কি পর্যায়ে আছে সেটা জানার জন্য আমরা হিসাব বিজ্ঞান বইতে যা করে থাকি সবই হচ্ছে কি মূলত উদ্দেশ্য হচ্ছে কি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সম্পর্কে জানা। হিসাব নিকাশ সম্পর্কে জানা মানে হচ্ছে কি যে ব্যবসায়ের প্রফিট সম্পর্কে জানা, ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে জানা। হ্যাঁ, তো এই তথ্যগুলো জানার জন্য আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে কি তোমার আর্থিক বিবরণী আমাকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমি জানতে পারবো আমার ব্যবসায় প্রতিষ্ঠানে কি পরিমাণ মুনাফা হচ্ছে কিংবা ক্ষতি হচ্ছে, কিংবা আর্থিক অবস্থা কিরকম আছে, আমার দেনা কিরকম আছে, আমার পাওনা কিরকম আছে, আমার সম্পত্তি কিরকম রয়ে গেছে, আমার দায় কিরকম আছে, সবকিছু জানতে হবে। জানার জন্য আমাদেরকে বছরের শেষে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অর্থাৎ আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করতে হয়। এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থাটা জানতে পারি। তো আমরা যে স্টেটমেন্ট গুলো সচরাচর তৈরি করে থাকি তার মধ্যে প্রথমে যেটা হচ্ছে যে কি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, তারপরে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স শিট, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে কি আয় বিবরণী,
স্টেটমেন্ট না হয়ে অনার্স ইকুইটি স্টেটমেন্ট। মানে হচ্ছে মালিকানা সত্তা বিবরণী। হ্যাঁ, বিবরণী। ব্যালেন্স শিট, উদ্বর্তপত্র। হ্যাঁ, ওকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই তিনটা বিবরণী আমরা প্রস্তুত করার মাধ্যমে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জেনে থাকি। প্রথমে যেটা তৈরি করে থাকি ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আয় ব্যয় বিবরণী। হ্যাঁ, আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের কি পরিমাণ প্রফিট হচ্ছে কিংবা লস হচ্ছে। তারপর অনার্স ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রত্যেকটা মালিকের কি পরিমাণ মূলধন রয়েছে, কি পরিমাণ দায় রয়েছে। তারপরে ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা জানতে পারি একটা ব্যবসা প্রতিষ্ঠানের, একটা বিজনেস অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে, অর্থাৎ নির্দিষ্ট সময় বিন্দুতে কি পরিমাণ সম্পত্তি, কি পরিমাণ দায়, কি পরিমাণ মূলধন রয়েছে। তো আমরা এই প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা মূলত এই তিনটা বিবরণী করে থাকি। আমরা জানি পরীক্ষার মধ্যেও তোমাদেরকে একটা যে সমাধানটা করতে বলা হয়, যে একটা অনার্স একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিবে, সেখান থেকে তোমাদেরকে কিছু অ্যাডজাস্টিং দিয়ে দিবে, সেখান থেকে তোমাদের কি কি করতে হবে, এই ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি এবং ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। আমি তোমাদেরকে এর আগে ক্লাসের মধ্যে অনেকবার বলেছিলাম যে আমাদের ফাইনাল আলটিমেট যে উদ্দেশ্য, যে হিসাব বিজ্ঞানের যাবতীয় কাজ আমরা যে কারণে করে থাকি, যে জাবেদা করে থাকি, লেনদেন লিপিবদ্ধ করে থাকি, জাবেদা করে থাকি, শ্রেণীবদ্ধকরণ করে থাকি, খতিয়ান করে থাকি, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং, যাবতীয় হিসাবগুলো কেন করে থাকি, এটা প্রস্তুত করার জন্য। কারণ ওইটা যদি এটার মাধ্যমে আমরা প্রকৃত অবস্থা কিন্তু জানতে পারবো। আমরা দেখো যে যখন লেনদেন গুলোকে আমরা কি করি, লিপিবদ্ধ করে থাকি, অর্থাৎ ট্রানজাকশনটা আমরা কি করি, যে জার্নালাইজ করি। জার্নালাইজ করার মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছু সম্পর্কে জানতে পারি না, যে এই ট্রানজাকশনটার মাধ্যমে আমাদের প্রফিট হলো না লস হলো, আমরা কিন্তু জানতে পারি না। কিংবা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে জানতে পারি না, অ্যাডজাস্টিং এর মাধ্যমে জানতে পারি না। হ্যাঁ, অন্য কোনো কিছুতেই জানা সম্ভব না যে ব্যবসার প্রতিষ্ঠানের কি লাভ হচ্ছে না লস হচ্ছে। এটা জানার জন্য আমাকে অবশ্যই যে এই তিনটা তৈরি করতে হবে। হ্যাঁ, লাভ লস সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, আর মালিকের সত্তা, মালিকের কি পরিমাণ সম্পত্তি রয়েছে সেটা জানার জন্য অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে। এবং ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য আমাকে ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। আর এই তিনটা প্রস্তুত করার জন্যই আমাদের এতদিন যা যা শিখেছি এই পর্যন্ত সবগুলো কাজে লাগবে এটা প্রস্তুতের ক্ষেত্রে। তারপরেও যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সরাসরি এখানে প্রভাব পড়বে, তার মধ্যে আমি বলেছিলাম যে ইনকাম স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যাডজাস্টিং। এই জন্য আমি ক্লাসের মধ্যে কিন্তু অ্যাডজাস্টিং এর উপরে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এবং শুধু আমি নই, আমার আরো কয়েকজন সহকর্মী, যে আমাদের সিনিয়র স্যারেরা অ্যাডজাস্টিং তোমাদের থেকে ক্লাসে পড়িয়েছেন। কারণ হচ্ছে কি, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের অ্যাডজাস্টিংটা সরাসরি আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা আজকে এখানে তৈরি করব প্রত্যেকটাই, আস্তে আস্তে এক ক্লাসে হবে না, আমরা একাধিক ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তিনটা স্টেটমেন্টকে তৈরি করার শিখিয়ে দিতে। তো
আমরা ক্লাসের মধ্যে শিখেছিলাম তোমাদেরকে অ্যাডজাস্টিং এর নিয়ম কারণগুলো। তোমরা আজকে ক্লাসের পরে অ্যাডজাস্টিং সম্পর্কে তোমাদের যে ক্লাস লেকচার গুলো আগে ছিল সেগুলো একটু নিয়ে বসবে এবং অ্যাডজাস্টিংটা আগে একটু প্র্যাকটিস করে নেবে, কারণ অ্যাডজাস্টিংটা না পারলে আমাদেরকে এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করা সম্ভব হবে না। আচ্ছা, তো আজকে আমি তোমাদেরকে যেহেতু তিনটা আমাদের স্টেটমেন্ট তৈরি করতে হবে, তো প্রথমে আমি করব কি ইনকাম স্টেটমেন্ট। আজকে আমি ইনকাম স্টেটমেন্টের উপর তোমাদেরকে এমফাসাইজ করব। ওকে, বাকিগুলো মুছে দিলাম, রয়ে গেল শুধু ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে আয় ব্যয় বিবরণী। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টের মধ্যে কি কি থাকবে? তো এলিমেন্টস গুলা কি কি দিয়ে আমরা এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। প্রথমে যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে কি রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে কি আয়। তারপর নিতে হবে কি এক্সপেন্স, ঠিক আছে। এক্সপেন্স এই দুইটা হবে কি অপারেটিং। বাংলায় যেটা বলে কি পরিচালনায় ব্যয়। তারপর নিতে হবে নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং প্রথমে দিতে পারে যে ইনকাম আর গেইন, এটা হবে কি নন অপারেটিং লস। ওকে, এই উপাদানগুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে যে লস বা এক্সপেন্স দিতে পারি। মূলত এই চার ধরনের এন্ট্রি নিয়ে আমাদের তৈরি করতে হবে ইনকাম স্টেটমেন্ট। ওকে, তো প্রথমে যেটা হচ্ছে কি যে রেভিনিউ আয়। আমরা জানি আয় ব্যয় বিবরণী। মোট কথা হচ্ছে কি আয় বিবরণী মানে কি যে মোট আয় থেকে আমাদের মোট ব্যয় বাদ দিতে হবে। যদি আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে কিছু থাকে সেটা আমাদের কি প্রফিট। আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় লস। ওকে, এটি হচ্ছে কি অপারেটিং অর্থাৎ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে ব্যয়গুলো করতে হয়, যেমন একটা প্রতিষ্ঠান যদি কোন পণ্য ক্রয় করে বিক্রি করে থাকে, যেমন একটা মার্কার ক্রয় করে বিক্রয় করে, সেক্ষেত্রে যে মার্কার ক্রয় সম্পর্কিত যাবতীয় খরচ হবে কি যে অপারেটিং এক্সপেন্স। আর এই মার্কার বিক্রির মাধ্যমে যে টাকাটা আসবে সেটা হচ্ছে কি অপারেটিং রেভিনিউ, পরিচালন আয়। ওকে, এটা করতে কি যে মার্কার বিক্রি করতে হলে অবশ্যই তাকে মার্কার ক্রয় করতে হবে, মার্কার বিক্রি করতে হবে, এটা ছাড়া কি সম্ভব না। তো এইগুলো হচ্ছে কি পরিচালন সংক্রান্ত। আর
পরিচালন অপরিচালন বলা হয় ওটা কি, যে আমি একটা সম্পত্তি বিক্রি করে দিলাম, কিংবা আমি একটা অন্য একটা সম্পত্তি ক্রয় করলাম, যেটা আমি বারবার ক্রয় করবো না, যেটা আমি বারবার বিক্রয় করবো না। এটা করলে আমার কি ব্যবসা চলবে না, যে এরকম না, এটা না করলেও চলবে, করলেও চলবে। এইগুলোকে বলা হয় হচ্ছে কি নন অপারেটিং, অর্থাৎ ব্যবসায় পরিচালনার সাথে এটা সহায়তা করতে পারে, কিন্তু এটা মানে কম্পালসারি না। এইগুলোকে বলা হয় নন অপারেটিং ইনকাম কিংবা এক্সপেন্স। ওকে, তো আমরা তো এই চারটা উপাদান সম্পর্কে জানলাম। ওকে, এবার আসি আমরা অন্য একটা বিষয়ে। আচ্ছা, আমরা যখন ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব, তৈরি করার ক্ষেত্রেও এটা দুইটা ভাবে তৈরি করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে কি সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ, একটা হচ্ছে কি মাল্টি স্টেপ। সিঙ্গেল স্টেপটা হচ্ছে জাস্ট যাবতীয় আয়গুলো থেকে, যাবতীয় আয়ের যোগফল থেকে যাবতীয় ব্যয়ের যোগফলটাকে বাদ দিয়ে দাও, তারপর যদি থাকে কিছু প্রফিট, আর যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে সেটা কি লস। তো আধুনিক যুগে সাধারণত আমাদের পরীক্ষায় যেভাবে আসে সেটা হচ্ছে কি সিঙ্গেলটাকে খুবই কমই আসে, বা আসে না বললেই চলে। বর্তমানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টটাই হচ্ছে কি সবচেয়ে বেশি আসে। তো আমি আজকে তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, দেখাবো কিভাবে তৈরি করতে হয়। সেটা হচ্ছে কি আমি মাল্টি স্টেপটা দেখাবো, তোমরা সিঙ্গেল স্টেপটা বাসায় দেখে নেবে। ওকে, আচ্ছা, এখন এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য কতগুলো ছক রয়েছে। এই ছকগুলো আমি বইতে বলে দিচ্ছি, তোমরা দেখে নিবে। হ্যাঁ, কারণ হচ্ছে সবগুলো ছক এখানে তুলে দেওয়া সম্ভব নয়। তোমরা বইটা হাতে নেবে, হাতে নেওয়ার পর দেখবে বিভিন্ন ধরনের ছক তোমার এখানে রয়েছে। যেমন ধরো ইনকাম স্টেটমেন্টের প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চ্যাপ্টারের মধ্যে গেলেই তোমরা ইনকাম স্টেটমেন্ট এর ভিতরে তোমরা যে ছকগুলো পাবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছক পাবে। তার মধ্যে আছে তোমার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছকগুলো একটু ছকের ভিতরে এন্ট্রিজ গুলো একটু পার্থক্য দেখা দেবে। যেমন ধরো কিছু ছক হচ্ছে, কিছু প্রতিষ্ঠান হচ্ছে ট্রেডিং কনসার্ন, অর্থাৎ যারা নাকি পণ্যদ্রব্য জাস্ট বিক্রি করে থাকেন। হ্যাঁ, মার্চেন্ডাইজ কনসার্ন। আবার কিছু রয়ে গেছিল কি যে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে মার্চেন্ডাইজ আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। মার্চেন্ডাইজ যারা, তারা হচ্ছে জাস্ট পণ্যদ্রব্য ক্রয় করবে তারপর বিক্রয় করবে, তাদের এন্ট্রিজ এক ধরনের হবে। আবার কিছু কোম্পানি রয়ে গেছে যে যারা উৎপাদন করে নিজের থেকে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ম্যাটেরিয়ালস অর্থাৎ এন্ট্রিজ কিছুটা পার্থক্য থাকবে, বাট এই যেটা ফরম্যাট যেটা সেম থাকবে। সেখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে কিছু দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে ছকগুলো। আমি একটা ছক নিয়ে আজকে একটা এক্সাম্পল নিয়ে এখানে কাজ করব। ওকে,
ওকে, আজকে একটা অঙ্কে আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটু মুছে দিই, আমরা একটু জায়গা বেশি নিতে হবে, এই জন্য আমরা একটু মোটামুটি সবগুলোকেই মুছে দিতে হবে। ওকে, আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে, আমার বইটা হচ্ছে তোমাদের সাথে মিলবে কিনা। এটার নাম হচ্ছে প্রবলেম 12, অক্টোবর 31, 2018। The trial balance of আসিফ কোম্পানি was follows, অর্থাৎ আসিফ কোম্পানির যে প্রবলেম C12। হ্যাঁ, আমার বইটা হচ্ছে মার্কেটিং বিভাগের বই। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবার জন্যই, সবার বইতেই প্রবলেমটা পাওয়া যাবে। হয়তো নাম্বারটা একটু পিস হতে পারে, তোমরা বই থেকে একটু খুঁজে নেবে। আমি তোমাদের ক্যামেরার সামনে প্রবলেমটা একটু তুলে ধরছি, তারপর আমি রিড আউট করবো। তোমরা যখন অঙ্কটা করবে যদি খুঁজে পাও তাহলে তো বই থেকে দেখে দেখে মিলিয়ে করবে, আর যদি খুঁজে নাই বা পাও আমি তোমাদের এটা ক্যামেরার সামনে একটু দূরে ধরছি, তোমরা প্রয়োজনে পজ করে এবং খুঁজে মিলিয়ে তারপর অঙ্কটা সমাধান করবে। আসিফ কোম্পানি ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2018। এটার এন্ট্রিগুলো হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, স্টোর ইকুইপমেন্ট, হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, তোমরা একটু দেখো, একটু ভালো করে দেখে নাও, এখানে টাকার অঙ্কগুলো দেওয়া আছে, একটু মিলিয়ে নেবে কেমন। পাশাপাশি কিছু অ্যাডজাস্টিং রয়েছে, আমাদেরকে যেগুলো করে নিতে হবে সেটা হচ্ছে এখানে, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাকে এখানে নিতে হবে। সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 31,772, এন্ডিং স্টোর দেখো। তারপর রিকোয়ারমেন্ট কি বললে হয়েছে এখানে, যে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট ডিসেম্বর 31, 2018। ওকে, এই তিনটাই আমি তোমাদেরকে করাবো। তবে প্রথম দিকে আমি তোমাদেরকে ইনকাম স্টেটমেন্টে শেখাবো, তারপরের ক্লাসে আমি শেখাবো হচ্ছে অনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা আমরা ধাপে ধাপে শিখিয়ে দেবো। ওকে, তো তোমরা দেখতে পেয়েছো যে কি কি এন্ট্রিজ এই অঙ্কটার মধ্যে রয়েছে। তো যে অ্যাডজাস্টিং গুলো আমি একটু তোমাদেরকে আবার বলি, যে এন্ডিং মার্চেন্ডাইজিং ইনভেন্টরি দেওয়া আছে 31,772 টাকা। তারপর এন্ডিং স্টোর সাপ্লাইজ ইনভেন্টরি দেওয়া আছে 304 টাকা। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 200, এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন টাকা হচ্ছে 4,300 টাকা, অ্যাক্রুড সেলস স্যালারিজ পেয়েবল 80 টাকা, অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স 150 টাকা। আচ্ছা, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করার সময় এটা আমরা শিখেছিলাম যে কি করতে হবে, সেটা আমরা এখন অঙ্কের মধ্যে দেখাবো। তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে সেখান থেকে আমাকে যে ইনকাম স্টেটমেন্টে কোন কোন এন্ট্রি গুলা যাবে সেগুলোকে কি করতে হবে, আগে নির্বাচন করতে হবে। তো আমরা জানি ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে কি আয় ব্যয় বিবরণী। তো এখানে কোন ধরনের সম্পত্তি কিংবা দায় আসবে না, অতএব যাবতীয় ব্যয় এবং আয়, শুধুমাত্র আয় এবং ব্যয় সম্পর্কিত অর্থাৎ রেভিনিউ এবং এক্সপেন্স রিলেটেড
এন্ট্রিগুলোই ইনকাম স্টেটমেন্টে আসবে। কোনো ধরনের অ্যাসেট, কোনো ধরনের লায়াবিলিটিস, হ্যাঁ, ক্যাপিটাল এই ইনকাম স্টেটমেন্টে আসবে না। ওকে, তো আমি তোমাদেরকে অঙ্কে যাচ্ছি। তো অঙ্কটা মনে হয় আজকের ক্লাসে দেখানো সম্ভব হবে না, আমরা এটাকে সেকেন্ড ক্লাস হিসেবে ধরা হবে। আমরা দ্বিতীয় ক্লাসে অঙ্কটা শুরু করব।